অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার আন্তরিকতার জায়গা একটা, আর দ্বিতীয়ত হচ্ছে সক্ষমতার জায়গা। সক্ষমতা, একটা রাষ্ট্রের দুইটা মৌলিক সক্ষমতা লাগে গভর্ন করতে, গভর্নেন্সের জন্য। একটা হচ্ছে যে আপনার ট্রেজারিতে সাফিসিয়েন্ট ফান্ড লাগে, আপনি যখন কোনো কাজ করতে চাইবেন, কোনো সার্ভিস প্রোভাইড করতে চাইবেন, ডেভেলপমেন্ট করতে চাইবেন। আর দ্বিতীয়ত তার আর্মস লাগে, দেবী দুর্গার মতো তার 10টা হাত লাগে। ওই সিভিল ব্যুরোক্রেসি লাগে, মিলিটারি ব্যুরোক্রেসি লাগে, আপনার পুলিশ লাগে, গোয়েন্দা সংস্থা লাগে। এখন এই কথাটা এর আগে আপনার এখানে আমি একাধিকবার বলেছি যে 16 বছরে এই রাষ্ট্র কাঠামোটা তো ভেঙে গেছে। এই রাষ্ট্রের আপনি একটা ফ্যাকেট দেখতে পাচ্ছেন, দ্য ফ্যাসাদ অফ স্টেট দেখতে পাচ্ছেন, মরীচিকার মতো দেখতে পাচ্ছেন। এই রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান ভেঙে গেছে, ইটস ব্রোকেন স্টেট। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দিনকার 32-এর সামনে কিন্তু মিলিটারি ডিপ্লয় করা ছিল, কিন্তু বাট দ্য ক্রাউড ওয়াজ সো ওভারওয়েলমড যে ওভারওয়েলমিং ক্রাউডের সামনে আপনি মিলিটারি এখন কি করবে? সে কি শুট করবে? গত জুন জুলাই আগস্টের অভিজ্ঞতার পরে কি সে শুট করার দুঃসাহস করবে? অবশ্যই করবে না। ল এনফোর্সমেন্ট এজেন্সির লিমিটেশন নিয়ে তো আমরা ইতিমধ্যে কথা বলেছি। বাংলাদেশের এই ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর ভিতরে যেই যে বাস্তবতাকে ফাংশন করতে হয়, এই বাস্তবতাটা একরকম না। যেমন ধরেন, আমার একজন পুলিশ যখন মিশনে যায় পুলিশিং করতে, তখন তার লোকাল চেয়ারম্যানকে, মেম্বারকে, লোকাল বিএনপির নেতাকে, আওয়ামী লীগের নেতাকে কারে ধরলে কে খুশি হবে, জিডি নিবো কিনা, ঘুষ কার কাছ থেকে কত পাবো, এই টোটাল প্রোটোকলে যেতে হয় না। অতএব ওই ওই মিশনের প্রোটোকল, রেসপন্সিবিলিটি, ক্যাপাসিটি, এগুলো ডিফারেন্ট আলোচনা। আমার রাষ্ট্রের কমপ্লেক্সিটি অনেক ডিফারেন্ট, সোসাইটাল কমপ্লেক্সিটি আছে। তো সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি হ্যান্ডল করা, এটার লিমিটেশনটা খুব মারাত্মক। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো লিমিটেশনের আলোচনা গত 6 মাস থেকে করছি, এটা ডেভেলপ কবে হবে, কিভাবে হবে? সেই আলোচনাটা হচ্ছে আমাদের এখনকার চলমান তর্কের অংশ, যে গভর্নেন্সের ব্যাপারটাতে সরকার কোন কোন জায়গায় ফেইল করছে, দুর্বলতা দেখাচ্ছে। আমরা গতকালকেও প্রেস কনফারেন্স করে আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আপনি যে অপারেশন ডেভিল হান্ট নামাইলেন 6 মাস পরে, এটা তো আমরা 6 মাস আগে বলেছিলাম। আগস্টে যখন আমরা কেয়ারটেকারের অ্যাডভাইজারের সাথে, চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করি, তখন বলেছি যে আপনি একটা ক্লিনিং অপারেশন করেন, আমাদের এখানে যে মানে একটা মিসরুল চলছে, একটা কেওয়াস চলছে, এটাকে ডিসিপ্লিনে আনেন। কিন্তু তখন তো আপনার এটা অপারেশন করবার মতো ফোর্সও ছিল না। টোটাল আর্ম ফোর্সেস, ল এনফোর্সমেন্ট এজেন্সি ওয়াজ জাস্ট ইন এ chaos, ইন এ ডিজায়ারি কাইন্ড অফ সিচুয়েশন। তো সেই জায়গাতে আমাদের এখানে এই ডিলেমার সংকটটা এখন রয়ে গেছে, যে আমার এটা করা দরকার কিন্তু আমার করার সক্ষমতায় ঘাটতি আছে। কিন্তু আন্তরিকতায় অথবা প্রত্যাশার জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূসের আন্তরিকতা আমি কম দেখতে পাচ্ছি না। দেখেন, এটা তো আন্তরিকতার অংশ দিচ্ছি। সে যখন বোধ করেছে ফার্স্ট স্টেটমেন্টটা সাফিসিয়েন্টলি ইস্যুটাকে হ্যান্ডেল করে নাই, সে গভীর রাতে হইলেও একটা সেকেন্ড স্টেটমেন্ট ইস্যু করেছে। এটা এই কারণেই করেছে কারণ সে ফিল করেছে ইস ডিউ টু দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি, সেটাকে সে করবার চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রোপাগান্ডা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুব বেশি কাজ করছে বলে মনে হচ্ছে না। এটা এটা ফেল করেছে। এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ইন্ডিয়ান ক্যাম্পেইন যেটা চলেছে, এটার মধ্য দিয়ে ভারতের একটাই মাত্র লাভ হয়েছে। ভারত এই ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন ক্যাম্পেইনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই বছর। এবং বাংলাদেশ যেটা করেছে, এটার মধ্য দিয়ে সে ইকোনমিস্টের মোতাবেক কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে। তো এইটা হচ্ছে তার ক্যাম্পেইনের সাকসেস, যে আমরা ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছি। আমার কাছে মনে হচ্ছে না রিসেন্টলি গণ অভ্যুত্থান পরবর্তী আমি গত 1-2 সপ্তাহে আপনার ইকোনমিস্টের লেখা, টাইমসের লেখা, ফাইন্যান্সিয়াল টাইমস, যত জায়গায় গ্লোবালি যত লেখাজোখা আসছে, কোনোটাতেই আমি এরকম কিছু পড়ি নাই যে আমাদের সরকার আন্ডারমাইন্ড হচ্ছে, ল এনফোর্সমেন্ট চ্যালেঞ্জড হচ্ছে, অথবা এই ঘটনাগুলো নেগেটিভলি পোট্রে করা হচ্ছে। বরং সবাই বলছে যে দিস ইজ দ্য ইনএভিটেবল রিয়ালিটি, যে পোস্ট আপরাইজিং সিচুয়েশন গুলো সারা দুনিয়াতে যা যা হয়, এখানে তাই তাই হয়েছে, বরং ডিসপ্রপোর্শনেটলি যা এক্সপেক্ট করা হয়েছিল সেটা হয় নাই। সবাই তাই বলেছে। তো গ্লোবাল ইমেজ মোতাবেক আমি খুব মানে খারাপ নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে এমনটা আমি বোধ করছি না। কারণ প্রফেসর ইউনুসের কারণে টোটাল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অবগত যে আসলে কি হচ্ছে। হুম। এবং আজকে আপনারা দেখেছেন যে না, প্রফেসর কিন্তু ইউনুস, আমরা দেখছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচই তো বলছে যে ক্ষোভটা ন্যায্য, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা অন্যায্য, বা নৈরাজ্য যেটা সৃষ্টি করা হচ্ছে সেটা অন্যায্য। মানে বক্তব্যগুলো তো আসলে এভাবে আসছে। না ঠিক আছে, কিন্তু ইমেজ নষ্ট করছে তা না। ওই স্টেটমেন্টে, একই স্টেটমেন্টে আপনি দেখতে পাচ্ছেন দেয়ার ইজ জাস্টিফিকেশন কেন হ্যাঁ। হচ্ছে। এই এই স্টেটমেন্টের সাথে যদি আওয়ামী লীগ থাকা অবস্থায় হিউম্যান রাইটস এর স্টেটমেন্ট পড়েন, ওখানে আপনি কোনো জাস্টিফিকেশনের প্যারা পেতেন না।
ওখানে আপনি শুধু পেতেন এখানে গুম হচ্ছে, খুন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, স্নাইপার শুট করছে, টাকা পাচার হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু এই এইচআরডব্লিউ স্টেটমেন্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এখানে একটা পতিত স্বৈরাচারের বাস্তবতা রিয়েলিটি বিরাজ করেছে, এইটার ফলো আপে যে ঘটনাগুলো ঘটছে। বাকিটা হচ্ছে আমাদেরও প্রত্যাশা, আপনারও প্রত্যাশা, মানবাধিকার সংগঠন জাতিসংঘেরও প্রত্যাশা, যে রাষ্ট্র আকারে আমরা ট্রানজিশনের দিকে যাব, স্টেবল হব, ল এনফোর্সমেন্ট সিচুয়েশন বেটার করবে, ভালো পারফর্ম করবে। এটা আমাদের সবার প্রত্যাশা, এখানে কোনো কম্প্রোমাইজিং ইফস এন্ড বাটস নাই। বোঝার বিষয় হচ্ছে আসলে পারছি কিনা, কোথায় পারছি না, সেই জায়গাটা।